অসাধারণ একটি গল্প। যদি ভালো লেগে থাকে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ। গল্পে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্লিজ। কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। অসাধারণ একটি গল্প। ভাই, তোর বংশের বাতি এখনও ঠিকঠাক আছে নাকি? এক লাথিতে সোজা চাঁদের দেশে চলে গিয়েছে। আরিয়ানের এই কথাটি বলার সঙ্গে সঙ্গে পুরো ড্রয়িং রুম জুড়ে হাসির রোল পড়ে গেল। বাড়ির সবার এই কাণ্ড দেখে ব্যথায় নীল হয়ে যাওয়া উজান একদম তাজ্জব বনে গেল। আর এদিকে এত কিছু ঘটে যাওয়ার পরেও মৌ এখনও মন্ত্রমুগ্ধের মতো লোভাতুর দৃষ্টিতে উজানের দিকে তাকিয়েছিল। তার এভাবে তাকিয়ে থাকার আসল কারণ ড্রয়িং রুমের বাকিরা না বুঝলেও মেহের কিন্তু ঠিকই বুঝতে পেরেছিল। মৌয়ের এই অস্বাভাবিক আর হাবাতের মতো চাহনিতে উজান নিজেকে বেশ বিরক্ত হলো। সে চরম গম্ভীর স্বরে আওড়ালো, এই স্টুপিড, ওভাবে হাঁ করে তাকিয়ে আছো কেন? মৌ এবার ঝট করে মেহের দিকে তাকিয়ে চোখ দুটো সরু করে ফিসফিসিয়ে বলল, জানু, আমি কি সত্যিই ঠিক দেখছি রে? এই বুড়ো খবিশ, ও সরি টমেটো, ধুর, এই প্রফেসর সাহেব আমার আসল বর? মেহের মনে মনে নিঃশব্দে হাসল। ওই পাগল মেয়েটার কথার ধরন এমন কেন? তার কারণ মেহেরের চেয়ে ভালো আর কেউ জানে না। সে মৌয়ের দিকে তাকিয়ে আলতো করে মাথা নাড়িয়ে হ্যাঁ বলতেই মৌ খুশিতে একেবারে উৎফুল্ল হয়ে শূন্যে লাফিয়ে উঠল। জানু, আমার 275 নম্বর ক্রাশ এখন আমার নিজের বর। আব্বাজান শেষমেশ আমার এই ক্রাশটার সাথে আমার বিয়ে দিয়েছে। ইয়াহু, এখন তো আমার খুশিতে নাগিন ড্যান্স দিতে ইচ্ছে করছে। নাগিনী, এই বলে মৌ কারো তোয়াক্কা না করে নিজের মনে গুনগুন করে গান গাইতে গাইতে ড্রয়িং রুমের মাঝখানে কোমর দুলিয়ে নাচতে লাগলো। তার এই অভাবনীয় কাণ্ড দেখে বাড়ির সবাই চোখ চড়ক গাছ। সবাই বিস্ময়কর দৃষ্টিতে এই নতুন বইয়ের দিকে তাকিয়ে আছে। কেউ ঠিক করে ঘটনা বুঝে উঠতে পারছে না। পাত্র না দেখেই এক প্রকার যে তার অভিমান করেই উজানকে বিয়ে করতে রাজি হয়েছিল মৌ। তার বাবা বিয়ের আগে বারবার ছেলের ছবি দেখতে বললেও সে আগে দেখেনি। আর মেয়ের সবটা জেনে শুনেও মৌকে একটা বিশাল সারপ্রাইজ দেওয়ার জন্য সত্যিটা গোপন রেখেছিল। উজানকে মৌ প্রায় 2 বছর ধরে চেনে, তবে সামনাসামনি চেনা নয়। ফেসবুকে উজানের একটা ড্যাশিং ছবি দেখেই সে তার ওপর মারাত্মক ক্রাশ খেয়েছিল। আর উজানের ওপর ক্রাশ খাওয়ার সংখ্যাটা ছিল ঠিক 275 নম্বর। দিনে যে কতজনের প্রতি মৌ ক্রাশ খায় তার হিসাব সে নিজেও জানে না। তবে বাকিদের নিয়ে সে মোটেও সিরিয়াস না হলেও উজান ছিল সম্পূর্ণ ভিন্ন। ফেসবুকে উজানকে সে দিনরাত 24 ঘন্টা ফলো করে। উজানের এমন কোনো পোস্ট ছিল না যেখানে গিয়ে মৌ সবার সামনে আই লাভ ইউ বলে কমেন্ট করেনি। কোনো মেয়ে যদি ভুল করে উজানের ছবিতে একটা লাভ ইমোজি বা প্রশংসার কমেন্ট করতো, মৌ ডিরেক্ট সেই মেয়ের ইনবক্সে গিয়ে চুলোচুলি আর ঝগড়া বাঁধিয়ে দিত। এই দীর্ঘ 2 বছরে উজানেরও সাথে তার মাত্র একবারই কথা হয়েছিল, যখন উজান বিরক্ত হয়ে টেক্সট করছিল কেন মৌ সবার সাথে ঝগড়া করে। এরপর মৌ শত শত মেসেজ দিলেও উজান আর কোনো দিন তার সিন পর্যন্ত করেনি। মৌ এখনও মনের সুখে নেচেই চলছে। মেহের তাকে টেনে ধরে থামানোর আপ্রাণ চেষ্টা করে ফিসফিসিয়ে বলল, মৌ প্লিজ এবার থাম বোন, সবাই হাঁ করে দেখছে তোকে। দেখুক, তাতে আমার কি। ফাইনালি আমি আমার 275 নম্বর ক্রাশকে পার্মানেন্টলি পেয়ে গিয়েছি। আজ আমি নাচবই। মৌ এতটাই এক্সাইটেড যে পাশে দাঁড়িয়ে থাকা আরিফুল চৌধুরী ওরফে নিজের শ্বশুরের হাতটাই খপ করে ধরে গোল হয়ে নাচতে শুরু করলো এবং সাথে তাল মিলিয়ে গাইতে লাগলো, ধুম্বা চলে উজানের নানি খেতার তলে, মুলা খাইয়া বোম মারে লা 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 লাই। নতুন বইয়ের মুখে এমন অখাদ্য এবং অদ্ভুত মার্কার গান শুনে উজান হার্ট অ্যাটাক হওয়ার দশা। সে নিজের বাবা মায়ের দিকে চরম কটমট দৃষ্টিতে তাকিয়ে রইল। উজান বরাবরই খুব গম্ভীর আর কম কথার মানুষ, অথচ এই আজব বিজয়ের চক্করে পড়ে আজ এক রাতেই তাকে জীবনের সবচেয়ে বেশি কথা বলতে হয়েছে। ছেলের এই রাগান্বিত আর থমথমে ফেস দেখে মা মৌসুমী চৌধুরী একটু ভয় পেয়ে এগিয়ে এলেন এবং সান্ত্বনার সুরে বললেন, বাবা, এমন করে রাগ নিয়ে তাকাচ্ছিস কেন? মেয়েটা কিন্তু মনে মনে অনেক ভালো রে। ভালো মাই ফুট। একটা পাবনা পাগলাগারদ থেকে পালিয়ে আসা বিড়ালের বাচ্চার সাথে তোমরা আমাকে ধরে বেঁধে বিয়ে দিয়েছো। সে নিজে তো আজ তো একটা পাগল, সাথে আমাকেও আজ রাতারাতি পাগল বানিয়ে ছাড়বে। আমার সাথে সাথে আমার নানির গোষ্ঠীও উদ্ধার করে ছাড়লো। ডিসকাস্টিং। এই স্টুপিড
মেয়ে যেন ভুলেও আজ আমার রুমে না আসে। গট ইট। এই বলে উজান চরম রাগে গজগজ করতে করতে বড় বড় পা ফেলে নিজের রুমের দিকে চলে যায়। উজান চলে যাওয়ার কিছুক্ষণ পর মৌয়ের নাচের ভূত মাথা থেকে নামলো। সে চারিদিকে তাকিয়ে উজানকে না দেখে গলা ছেড়ে চেঁচিয়ে উঠল, শ্বশুর আব্বা, আমার হ্যান্ডসাম প্রফেসর সাহেব কই গেল? আরিফুল চৌধুরী ততক্ষণে মৌয়ের এই ঝড়ো হাওয়ার পাল্লায় পড়ে একেবারে হাঁপিয়ে উঠেছেন। তিনি ধপাস করে সোফায় বসে পড়ে নিজের কপালে মুছতে লাগলেন। মৌ এবার সোজা শাশুড়ি মৌসুমী চৌধুরীর সামনে গিয়ে দাঁড়িয়ে কোমর বাঁকিয়ে বলল, এই শাশুড়ি আম্মা, আমার বরটা হুট করে কই পালালো? মেহের এবার আর সহ্য করতে না পেরে এক প্রকার জোর করে টেনে মৌকে আড়ালে নিয়ে গেল। দাঁতে দাঁত চেপে কণ্ঠস্বর যতটা সম্ভব নিচু করে ধমকের সুরে বলল, বোন, তুই এসব কি বলছিস? মাথা ঠিক আছে তোর? এটা আমাদের বা ফুপিদের বাসা নয়, এটা তোর শ্বশুরবাড়ি। প্লিজ তোর এই বাচ্চামো এবার বন্ধ কর। আমি বুঝতে পারছি তুই তোর ক্রাশকে বর হিসেবে পেয়ে কতটা হ্যাপি, কিন্তু তোর এই অদ্ভুত কাণ্ড কারখানা দেখে বাড়ির সবাই তাকে অলরেডি পাগল ভাবতে শুরু করেছে। আর এত বরবর করতে হবে না। সে নিজের রুমে গেছে, তুইও সোজা নিজের রুমে গিয়ে চুপচাপ ঘুমিয়ে পড়। আর একটা কথাও যেন তোর মুখ থেকে বের না হয়। মেহেরের এমন বাঘার রাগী দৃষ্টি দেখে মৌ এবার কিছুটা দমে গেল। সে নিজের ঠোঁট কামড়ে একটা কিউট হাসি দিল। তারপর ভারী বেনারসি শাড়িটা দু হাতে আলতো করে উঁচু করে ধরে সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে পেছন ফিরে চেঁচিয়ে বলল, শাশুড়ি আম্মা, মেনি মেনি থ্যাঙ্কস আপনার এই ড্যাশিং হ্যান্ডসাম ছেলেকে আমার কপালে চুটিয়ে দেওয়ার জন্য। কাল সকালে আমার আব্বাজানকে ফোন দিয়ে একটু বলে দিয়েন তার মেয়ে এই বিয়েতে বেজায় খুশি হয়েছে। আব্বাজানকে মন থেকে একরাশ আই লাভ ইউ। আর এক মুহূর্তেও সেখানে দেরি করলো না মৌ। বরের রুমে যাওয়ার জন্য শাড়ি সামলে এক দৌড়ে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। এদিকে ড্রয়িং রুমে বাকিরা সবাই হা হয়ে সেদিকে তাকিয়ে রইল। রুমে ঢুকে আচমকা থমকে গেল মৌ। পুরো চারদিকে চোখ বুলিয়ে দেখলো উজান রুমে নেই। মুহূর্তেই মধ্যে মৌয়ের মুখটা শুকিয়ে চুন হয়ে গেল। সে ভাবল ড্রয়িং রুমের এই তুলকালাম কাণ্ডের পর রাগ করে উজান হয়তো আবারও রুম ছেড়ে অন্য কোথাও চলে গিয়েছে। যেহেতু বিশাল রাজপ্রাসাদ সম্বলিত বাড়ির কোনো কিছুই তার চেনা নয়, তাই সে একা একা রুম থেকে বের হওয়ার সাহস পেল না। অভিমানে ঠোঁট উল্টে গাল দুটো রসগোল্লার মতো ফুলিয়ে ধপাস করে বিছানার মাঝখানে গিয়ে বসে পড়ল সে। এর কিছুক্ষণ পরে বাথরুমের দরজা খুলে উজান কোমরে একটা সাদা টাওয়াল জড়িয়ে বেরিয়ে এলো। তার ভেজা চুল আর মাথা থেকে টুপ টুপ করে পানি ঝরছে। ড্রয়িং রুমের এই চরম অপমানের পর নিজের মাথা ঠান্ডা করতে মাঝরাতে তাকে শাওয়ার নিতে হয়েছে। কিন্তু বের হয়ে যখন সে বিছানার ওপর লাল টুকটুকে বেনারসি পরা মৌকে ওভাবে গাল ফুলিয়ে বসে থাকতে দেখল, তখন রাগে তার কপালের রগগুলো দপদপ করে ফুলে উঠল। মাথাটা যেন মুহূর্তের মধ্যেই ঝিমঝিম করে উঠল। যে বিষয়টাকে সে মনে ভুলেও স্বীকার করে না, অথচ সেই বিয়ের মেয়েটা তার বিছানা দখল করে বসে আছে। উজান তার নিজের রাগ ধরে রাখতে পারল না। বাস খাই মেজাজে চেঁচিয়ে উঠে বলল, হেই স্টুপিড গার্ল, তুমি এখানে কেন এসেছো? এক্ষুনি আমার রুম থেকে বের হও। এতক্ষণ পর নিজের কাশমার্কা জামাইয়ের কণ্ঠস্বর পেয়ে ময়ের ভেতরের সব দুঃখ এক পলকে উধাও। খুশিতে এবার গদগদ হয়ে সে বিছানা থেকে লাফিয়ে নেমে সোজা উজানের সামনে এসে দাঁড়ালো। এমনিতেই মৌকে দেখে উজানের পিত্তি চলে যাচ্ছিল, তার উপর মেয়েটা এখন এক হাত দূরত্বের সামনে এসে দাঁড়িয়ে ড্যাব ড্যাব করে তার দিকেই তাকিয়ে আছে। উজান আবারও সিংহের মতো ধমকে উঠল, স্টুপিড গার্ল, কথা বলছো না কেন? হোয়াই আর ইউ সাইলেন্ট? মৌ সেদিকে পাত্তাই দিল না। উজানের ভেতরে রাগ না দেখে সে তার ভেজা চুলের সুঠাম অবয়ব দেখে মুগ্ধ হয়ে দুই গালে হাত দিয়ে আলতো করে আওড়ালো, সো কিউট। মৌয়ের মুখে এই কথা শুনে উজানের মুখের রং পাল্টে গেল। মেয়েটাকে সে জান প্রাণ দিয়ে ধমকাচ্ছে, অথচ সে রাগ গায়ে মাখাতো দূর, উল্টো তাকে দেখে ফ্লার্ট করছে। এই অবাধ্য মেয়ের সাথে কথা বলে বৃথা। উজান নিজের বিরক্ত চেপে ধরে নিজেই একপাশে সরে দাঁড়ালো। এই ডানপিটে মেয়েটার চক্করে মাঝরাতে তাকে ঠান্ডা পানিতে শাওয়ার নিতে হয়েছে। সে আর এই নতুন করে ঝগড়া করে এনার্জি নষ্ট করতে চায় না। সে ক্যাবিনেট থেকে দ্রুত একটা ব্ল্যাক টি শার্ট বের করে গায়ে জড়িয়ে নিল, কিন্তু মৌ এখনো মন্ত্রমুগ্ধের মতো তার দিকেই তাকিয়ে আছে। হঠাৎ করে সে ঘোর কাটিয়ে উজান নিজের রুমের ভেতরে যেদিকে পা বাড়ায়, মৌ ঠিক ছায়ার মতো তার পিছু পিছু সেদিকেই যায়। উজান ডানে গেলে মৌ বামে যায়।
উজান বায়ে গেলে মৌ বায়ে। তা দেখে রাগে একেবারে বোম ফাটলো উজানের। সে ঝট করে পেছন ফিরে কটমট করে তাকিয়ে গর্জে উঠল, ইডিয়েটের মতো আমার পিছু পিছু ঘুরছে কেন? প্রবলেম কি তোমার? মৌ শাড়ির আঁচলেটা আঙ্গুলে পেঁচাতে পেঁচাতে একগাল হেসে বলল, আরে ক্রাশ বয়, আপনি এখন আমাকে চিনতে পারছেন না? আমি মৌ তাসফিয়া। মৌ, যে আপনাকে ফেসবুকে রোজ কম হলেও 100টা করে মেসেজ পাঠাতো। ভুলেই গেলেন আমায়? কথাটা কান দিয়ে মগজে পৌঁছাতেই উজান যেন আকাশ থেকে পড়ল। সে চোখ দুটো সরু করে ঘাড় বাঁকিয়ে দেখল মৌকে ওপর থেকে নিচ পর্যন্ত খুঁটিয়ে খুঁটিয়ে দেখে, নিজের কপাল চাপড়ে দাঁতে দাঁত পিষে বলল, শেষমেশ একটা স্টুপিড গালই আমার কপালে জুটলো। তোমার ওই পাগলামির জন্য ফ্রেন্ড সার্কেলের কারোর সাথে আমি লজ্জায় কথা বলতে পারি না। ফ্রেন্ড লিস্টের যার সাথে আমার ছবি দেখছো তার ইনবক্সে গিয়ে তুমি তুমুল ঝগড়া বাঁধিয়েছো, আর এখন তুমি পার্মানেন্টলি আমার রুমে বউ সেজে চলে আসলে। মৌ এবার লজ্জা পাওয়ার ভঙ্গিতা করলো। শাড়ির পাট দিয়ে মুখটা সামান্য আড়াল করে মাথা নিচু করে বলল, আমি ওদের সাথে এমনি এমনি ঝগড়া করছি নাকি? ওই ডাইনিগুলো কেন আপনাকে কমেন্ট আর ইনবক্সে এভাবে লাভ ইমোজি দেবে? আমার ক্রাশের দিকে অন্য কেউ তাকাবে, এটা আমি বেঁচে থাকতে হতে দেব না। মৌয়ের লজিক শুনে উজান নিজের চুলের মুঠি ধরে চিৎকার করে বলল, জাস্ট সেট আপ। ব্যাস, বরের ধমক শুনে মৌ লক্ষ্মী মেয়ের মতো চট করে নিজের ঠোঁটের ওপর আঙ্গুল দিয়ে মুখ বন্ধ করে ফেলল। উজান নিজের মাথা চেপে ধরে একটা শান্তির খোঁজে ব্যালকনির দিকে গেল। কিন্তু কপাল খারাপ হলে যা হয়, সেখানে গিয়েও বিপদ তার পিছু ছাড়ল না। মৌ ঠিক ছায়ার মতো সেখানেও তার পিছনে এসে হাজির হলো। উজান এবার চরম গম্ভীর স্বরে দুহাত বুকের কাছে গুটিয়ে আওড়ায়, হোয়াই আর ইউ ফলোয়িং মি অ্যাগাইন? মৌ মুখে আঙ্গুল রেখে চোখ দুটো বড় বড় করে বলল, আপনি কত সুন্দর। উজান রাগে ফুঁসতে ফুঁসতে গর্জন তুলল, এক থাপ্পড় দিয়ে তোমার সবকটা দাঁত ভেঙে দেব। বয়স কত তোমার, হ্যাঁ? কোন ক্লাসে পড়ো? মৌ নিজের বুক টান টান করে বেশ দেমাকের সাথে উত্তর দিল, আমার বয়স 17, ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। উজানের চোখ জোড়া এবার কপালে উঠল। সে তাচ্ছিল্যের সুরে বলল, পুচকে একটা মেয়ে। মৌ নিজের কোমরে হাত দিয়ে ধরে মুখটা বেঁকিয়ে তেজ দেখিয়ে প্রতিধ্বনি করল, আমি মোটেও পুচকি নয়, আমি অনেক বড় হয়েছি। উজান সরু চোখে তাকিয়ে জিজ্ঞেস করলো, তা তো বুঝতেই পারছি, তা কোন গ্রুপ নিয়েছো? মৌ খানিকটা ভান নিয়ে উত্তর দিল, এটা আবার কেউ জিজ্ঞেস করে নাকি? আমি খুবই ইন্টেলিজেন্ট স্টুডেন্ট, তাই সায়েন্স নিয়েছি। তাহলে নিউটনের প্রথম সূত্রটা বলো। মৌ যেন আকাশ থেকে পড়লো। পড়াশোনায় সে বরাবরই ডাব্বা, তবুও সে সায়েন্স ছাড়া কোনোটিই নেবে না। তাই কলেজে গিয়েও সায়েন্স নিয়েছে সে। পদার্থবিজ্ঞান কেন, শুধু বিজ্ঞান পড়তে গিয়েও দাঁত ভেঙে যাওয়ার উপক্রম, আর এই লোকটা তাকে নিউটনের সূত্র ধরছে, ভাবা যায়? মৌ ওপরে তাকিয়ে দুহাত দিয়ে মোনাজাত ধরে বলতে লাগলো, মাবুদ, তুমি আমাকে কোনো জালিমের হাতে তুলে দিলে। বাসর রাতে রোমান্স না করে কোন দেশের ইবলিশ শয়তানের সূত্র বলতে বলছে, এর থেকে তুমি আমায় তুলে নাও। উজান আড়ালে মুচকি হাসলো। মেয়েটার উপর সে চরম বিরক্তি হচ্ছে, আবার তার এমন পাগলাটে কথাবার্তায় না হেসে পারছেও না। ঠিক তখনই মৌ নিজের ওপর ঠোঁট টিপে ধরে ফিসফিসিয়ে হাসতে হাসতে আচমকা বলে উঠল, আই লাভ ইউ প্রফেসর সাহেব। হুট করে এমন বান শুনে উজান খক খক করে কাঁদতে শুরু করলো। নিজের হ্যান্ডসাম লুক আর প্রফেশনের কারণে জীবনে সে মেয়েদের কাছ থেকে অনেক প্রপোজাল পেয়েছে সত্যি, কিন্তু বাসরাতে ওভাবে মুখের ওপর হুটহাটে কেউ প্রপোজ করতে পারে তা তার জানা ছিল না। তার উপর এই পিচ্চি মেয়েটার বয়স তার চেয়ে প্রায় অর্ধেক। উজান ভাবলো, এখন যদি সে একটু স্বাভাবিকভাবে কথা বলে তবে এই অবাধ্য মেয়েটার মাথায় উঠে নাচবে। তাই সে নিজের নাক সিটকে চরম রাগান্বিত কণ্ঠে ধমক দিয়ে উঠল, চুপ করো ইডিয়েট। নাক টিপলে যার দুধ বের হয় সে কিনা ভালোবাসি বলে। শোনো মেয়ে, পিচ্চির মতো থাকবে, নয়তো বাসর রাতে ম্যাথ করাবো। এতক্ষণ সব ঠিকঠাকই ছিল, কিন্তু এই গভীর রাতে রোমাঞ্চের বদলে হুট করে ম্যাথের কথা শুনে মৌয়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। গণিতের নাম শুনলেই তার গায়ে জ্বর আসে। সে দ্রুত নিজের সবকটা দাঁত কেলিয়ে একটা কাঁচুমাচু হাসি দিয়ে বলল, এই না না, আমি জাস্ট এমনি ইয়ার্কি করছি। ম্যাথ করতে যাব কোন দুঃখে তবে। মৌ নিজের কথা শেষ করার আগে উজান গটগট পা ফেলে সোজা রুমের ভেতরে চলে গেল। মৌ বাইরে দাঁড়িয়ে মুখটা বাঁকিয়ে নিজের মনে বিড়বিড় করে উঠল, খবিশ একটা শিয়ালের সামনে আস্ত একটা মুরগি ঘুরঘুর করছে,
অথচ তার চোখে পড়ছে না। যেদিন নিজে পীড়িত করতে আমার পেছনে ঘুরবে সেদিন তোকে লাথি মেরে সোজা উগান্ডায় পাঠিয়ে দেব। উজানের পিছু পিছু মো রুমে ঢুকলো। সে এবার উজানের সামনে গিয়ে ভাব নিয়ে দাঁড়িয়ে রইল, কিন্তু উজান তার দিকে এক পলক তাকানোর প্রয়োজন মনে করল না। সে বেড থেকে নিজের একটা বালিশ টেনে নিল, তারপর মোয়ের পাশ কাটিয়ে সোজা গিয়ে কোনার সোফাটার ধপাস করে শুয়ে পড়ল। ঘুমানোর জন্য চোখ বন্ধ করার আগে সে বরাবরের মতোই গম্ভীর স্বরে শেষ হুঁশিয়ারি দিল, এই স্টুপিড গার্ল, তুমি এই বিশাল বিছানায় ঘুমাবে আর আমি এখানে সোফায়। রাতে যদি কোনো কারণে আমার কাছাকাছি আসার চেষ্টা করছো তবে একটা থাপ্পড় দিয়ে মাঝরাতে রুম থেকে বের করে দেব। মাইন্ড ইট। না তুমি আমার কেউ হও, না আমি তোমার কেউ। সো আমার সাথে সবসময় অন্তত 10 হাত দূরত্ব বজায় রেখে চলবে, বুঝতে পেরেছো? মৌ উজানের দিকে মুখটা কুঁচকে এক বিচ্ছিরি ভেংচি কাটল। কিন্তু উজান হুট করে চোখ খুলে যেই না তার দিকে একটা রাগী দৃষ্টি নিক্ষেপ করলো, মৌ আর এক সেকেন্ডও সেখানে দাঁড়ালো না। সে এক দৌড়ে বিছানায় গিয়ে কমফোর্টারটা সারা গায়ে জড়িয়ে নিল। সারাদিনের ধকলের পর বিছানার নরম স্পর্শ পেতেই মৌ মুহূর্তের মধ্যেই গভীর ঘুমের দেশে তলিয়ে গেল। ভোরের মৃদু আলো এসে চোখে পড়তেই বিরক্তি নিয়ে ঝট করে চোখ বন্ধ করে নিল উজান। 2 হাত দিয়ে শক্ত করে মাথাটা চেপে ধরল সে। মাথাটা ভীষণ ব্যথা করছে। ঠিক তখনই শরীরের ওপর কেমন যেন একটা অতিরিক্ত ভার অনুভব হলো। উজান চোখ মেলে সামনে তাকাতে সে চমকে উঠল। তার হৃৎস্পন্দন যেন এক সেকেন্ডের জন্য থমকে গেল। সামনের এই কী দৃশ্য! মৌ তাকে নিজের বুকের সাথে লেপ্টে ধরে 2 হাতে শক্ত করে জড়িয়ে ধরে পরম শান্তিতে ঘুমাচ্ছে। সোফায় এক চিলতে জায়গাতেই মেয়েটা কখন যে এসে তার ওপর এভাবে ঘুমিয়ে আসে উজান টেরই পায়নি। রাগে উজানের ফর্সা মুখ মুহূর্তের মধ্যে লাল হয়ে গেল। সে বিদ্যুৎ গতিতে মৌকে নিজের উপর থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে সোফা থেকে উঠে দাঁড়ালো। হুট করে ঘুমের ঘরে এমন আতঙ্কিত ধাক্কা পাওয়ার ঘুমন্ত মৌয়ের পুরো ব্যাপারটা বুঝতে বেশ খানিকটা বেগ পেতে হলো। সোফা থেকে শটান মেঝেতে পড়ে গিয়ে ব্যথায় কুঁকড়ে উঠল সে। শাড়ির আঁচলটা একপাশে লুটিয়ে পড়েছে। মৌ নিজের কোমরটা চেপে ধরে ঠোঁট ফুলিয়ে উজানের রাগান্বিত মুখের দিকে তাকিয়ে রইল। ভোর হতে না হতে লোকটার কাছ থেকে এমন অমানবিক আচরণ পেতে হবে সে তার স্বপ্নেও কল্পনা করেনি। মৌ কোনো রকমে টাল সামলে সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা করলো, তবে চোখ থেকে এখনো ঘুমের রেশ কাটেনি। তন্দ্রাচ্ছন্ন অবস্থায় সে আবারও মাথা ঘুরে পড়ে যেতে নিলে উজান এবার নিজের অজান্তেই বিদ্যুৎ গতিতে এগিয়ে গিয়ে তার কোমরে ধরে তাকে সামনে নিল। পরক্ষণে নিজের হাত সরিয়ে নিয়ে বরাবরের মতো ভাসকা মেজাজে চেঁচিয়ে বলল, এই বেয়াদব মেয়ে, সোজা হয়ে দাঁড়াও। আর তুমি কোন সাহসে মাঝরাতে আমার বুকের ওপর এসে শুয়েছিলে? হ্যাঁ, কাল রাতে তোমাকে কড়া ওয়ার্নিং দিয়েছিলাম না যে ভুলে আমাকে টাচ করবে না? উজানের এমন ধমকের চোটে মৌয়ের চোখের সব ঘুম এক নিমেষেই কর্পূরের মতো উড়ে গেল। সে নিজের শাড়িটা টেনে টুনে কোনো মতে জড়সড় হয়ে দাঁড়িয়ে রইল। তার চোখে একরাশ নির্বাক দৃষ্টি। সোফা থেকে আচমকা শক্ত মেঝেতে ফেলে দেওয়ার কারণে তার কোমরে বেশ চোট লেগেছে, প্রচণ্ড ব্যথা হচ্ছে। কিন্তু সেই শারীরিক ব্যথা সে মুখ চেপে সহ্য করে নিলেও সাত সকালে উজানের এই নির্মম ব্যবহার তার মনটাকে তছনছ করে দিল। সে অভিমানী মুখ করে কাঁদো কাঁদো গলায় বলল, এমন করে সব সময় কেন বকেন বলুন তো? আমি কি ইচ্ছে করে আপনার সোফায় এসেছিলাম নাকি? রাতে বাইরে প্রচণ্ড জোরে মেঘ ডাকছিল আর বিদ্যুৎ চমকাচ্ছিল। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। তাছাড়া আমাদের তো এখন বিয়ে হয়েছে আর আমি তো আপনাকে সত্যি সত্যি অনেক ভালোবাসি। সেই হিসাবে নিজের বরকে একটু জড়িয়ে ধরে ঘুমাতে পারি, তাই না? এতে এত মহাভারত অশুদ্ধ কি হলো? উজান তর্জনী উঁচিয়ে গর্জে উঠল, জাস্ট শ্যাট আপ। বিয়ে হয়ে গিয়েছে মানে যা ইচ্ছে তাই করবে। লিসেন টু মি কেয়ারফুলি, নেক্সট টাইম একদম আমার ধারে কাছে আসার চেষ্টা করবে না। আমি ঘৃণা করি তোমার মতো মেয়েদের, যাদের কাছে ভালোবাসা মানে সস্তা একটা খেলা। যখন ইচ্ছে হলো ইমোজি পাঠালাম আর যখন ইচ্ছে হলো ভেঙে গুঁড়িয়ে দিলাম। আই হেট লাভ অ্যান্ড আই হেট ইউ। আমি তোমাকে কোনো দিন বউ হিসেবে মানি না আর কোনো দিন মানবও না, বুঝতে পেরেছ? এই বলে রাগে ফুঁসতে ফুঁসতে দ্রুত রুম ছেড়ে বেরিয়ে গেল উজান। তার চলে যাওয়ার দিকে মৌ ফ্যাল করে তাকিয়ে রইল। তার চোখের কোনটা অশ্রুতে ভরে গিয়েছে। মৌ মনে মনে নিজেকে প্রশ্ন করল, উজান তাকে বউ হিসেবে মানছে না সেটা বুঝল।
উজান তার 275 নম্বর ক্রাশ, সেটাও সত্যি। কিন্তু তার মানে এই যে মৌ উজানকে সত্যি সত্যি ভালোবাসে না? যদি মনে ভালোবাসা নাই থাকতো তবে গত 2 বছর ধরে উজানের পাশে অন্য কোনো মেয়েকে দেখলে মৌয়ের বুক কেন এত তীব্র হিংসা হতো? কেন সে অন্য মেয়েদের সহ্য করতে পারতো না? কেন দিনে শত শত মেসেজ করে নিজেকে এভাবে উজানের সামনে পাগল প্রমাণ করতো? কেন ভালোবাসি ভালোবাসি বলে মুখে ফেনা তুলে ফেলতো? এসব কি শুধুই একটা পুচকে মেয়ের সাময়িক মোহ, নাকি এর পিছনে লুকিয়ে আছে খাঁটি গভীর কোনো ভালোবাসা? মৌ চুপ করে কিছুক্ষণ রুমের মাঝখানে দাঁড়িয়ে রইল। বাপের বাড়িতে সে বড্ড আদরের রাজকন্যার মতো বড় হয়েছে, তাই খুব ছোটোখাটো করা কথাও তার মনের ভেতর তীরের মতো এসে বিঁধে তাকে ভেতর থেকে রক্তাক্ত করে দেয়। অথচ পাথরের মতো শক্ত এই উজান চৌধুরী তার সেই নরম ছোট্ট মনটাকে একটুও বুঝতে পারল না। মৌ নিজের চোখের পানিটা হাতের উল্টো পিঠে দিয়ে মুছে নিল। তারপর জোর করে মুখে একরাশ হাসি ঝুলিয়ে নিজের জামা নিয়ে ওয়াশরুমের ভেতরে ঢুকে পড়ল। প্রায় আধা ঘন্টা পর ওয়াশরুমের দরজা খুলে সে বাইরে বেরিয়ে এলো। শাওয়ার নেওয়ার পর তার ভেজা চুলগুলো থেকে টুপ টুপ করে পানি ঝেড়ে মেঝেতে পড়ছে। সে ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়িয়ে নিজের চুলগুলো আঁচড়ানোর জন্য চিরুনিটা হাতে নিল, কিন্তু কিছুতেই তা গুছিয়ে উঠতে পারল না। চুলগুলো তার কোমর অবধি ছড়ানো, ঘন কালো কৃষ্ণচূড়ার মতো লম্বা লম্বা চুল মৌয়ের নিজ খুব একটা পছন্দ নয় তার। আর সে নিজে কখনো নিজের চুল বাঁধতে পারে না। বাপের বাড়িতে তার চুলের সব রকমের যত্ন মেহের আর তার ফুফাতো ভাই সাব্বির নিয়ে থাকে। সাব্বির, মেহের আর মৌ একই কলেজে পড়াশোনা করে, যেখানে সাব্বির মাস্টার্স ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। অভিভাবকের মতো এই দুই পিচ্ছি বোনকে সবসময় চোখে চোখে আগলে রাখাই সাব্বিরের প্রধান কাজ। মৌ নিজের অবাধ্য চুল কিছুতেই ঠিক করতে না পেরে চিমনিটা ছুঁড়ে ফেলে বিছানায় ধপাস করে বসে পড়ল। ঠিক এর কিছুক্ষণ পরে উজান গম্ভীর মুখে রুমে ঢুকলো। মৌকে ওভাবে চুপচাপ শান্ত হয়ে বিছানায় বসে থাকতে দেখে উজানের জোড়াভুরু কুঁচকে গেল। মেয়েটার তো একটুও শান্ত হয়ে বসে থাকার কথা নয়। যে মেয়েটার শ্বশুরবাড়িতে পা দিতে না দিতেই মাঝরাতে এত তুলকালাম কাণ্ড ঘটিয়ে বসে থাকে, সে অন্তত এতটা শান্ত থাকার পাত্র নয়। উজান মৌয়ের দিকে তাকিয়ে মনোযোগ না দিয়ে নিজের মতো করে রেডি হতে লাগলো। একটা অফ হোয়াইট শার্ট পরে সে বাইরে যাওয়ার জন্য একদম প্রস্তুত। হঠাৎ করে মৌ বিছানা থেকে উঠে সোজা উজানের সামনে গিয়ে গাল ফুলিয়ে দাঁড়ালো। তবে এবার আর উজান রেগে গেল না, বরং তার চোখে মুখে শান্ত রূপ দেখে বেশ শীতল ও নিচু স্বরে জিজ্ঞেস করলো, কি চাই তোমার? মৌ চোখে অপলক না ফেলে বলল, আমার তো জীবনভর শুধু আপনাকেই চাই, তবে এখন শুধু আমার এই ভেজা চুলগুলো একটু আঁচড়ে দেবেন প্লিজ। আমি নিজের চুল আঁচড়াতে পারি না। উজানের চোখ জোড়া কপালে উঠল। হোয়াট? এত বড় হয়েছ অথচ নিজের চুল আঁচড়াতে পারো না? মৌ মুখটা একটু বাঁকিয়ে নিল। কই বড় হলাম? আপনি তো সবসময় আমাকে পুচকে আর বিড়ালের বাচ্চা ভাবেন। তাহলে আমার চুলগুলো একটু ঠিক করে দিন না প্লিজ। আমি মেহেরের কাছেই যেতাম, তবে আমার মিষ্টি বোনটা এখন একটু আরাম করে ঘুমাচ্ছে, তাই ডাকতে ইচ্ছে হলো না। আর জানেন, আমার বোনটা গত 5টা বছর ধরে একটা রাতও ঠিক করে ঘুমাতে পারে না। ঘুমাতে গেলেই সেই কালো অন্ধকার দিনটার কথা ওর বারবার মনে পড়ে যায়। তখন ও ভেতরে ভেতরে বড্ড কষ্ট পায়, কিন্তু বাইরে কাউকে নিজের কষ্টটা বুঝতে দেয় না। সেই অভিশপ্ত অন্ধকার দিনটার জন্যই মেয়ের একাধারে নিজের বাবাকে হারালো, আর তার কিছুদিন পরে নিজের মাকেও হারিয়ে পুরোপুরি একা হয়ে গেল। আমার জানুটা আগে এমন চুপচাপ ছিল না জানেন। ও আগে কত দুষ্টুমি করতো, সারাক্ষণ হাসতো, কিন্তু সময়ের সাথে সাথে ওর জীবনের সব আনন্দ বদলে গিয়েছে। আমার সেই পুরনো জানটা আর আগের মতো নেই। কথাগুলো বলতে বলতে মৌয়ের চোখ বেয়ে আপনা আপনি 2 ফোঁটা নোনা জল গাল বেয়ে গড়িয়ে পড়ল। মৌয়ের কথা শুনে উজানের মনটাও কেমন যেন খসখস করে উঠল। সে নিজেও বিয়েবাড়ি থেকে লক্ষ্য করছে মেহের মেয়েটা ভীষণ চুপচাপ স্বভাবের, কারোর সাথে খুব একটা কথা বলে না, সবসময় একটা দূরত্ব বজায় রাখে। তাকে আর ইভাতকে দেখলে তো মেয়েটা সোজা 10 হাত দূর দিয়ে হেঁটে চলে যায়। কিন্তু কেন এমন করে তা উজান নিজেও জানতো না। বিয়ের দিন সবাই যখন আলো আর বাজনার মাঝে আনন্দ করছিল, তখন মেয়েরকে সে ছাদের এক কোণায় একা একা বসে হাঁটুতে মুখ গুজে নিঃশব্দে কান্না করতে দেখেছিল। উজান তখন মেহেরের কাছে গিয়ে কান্নার কারণ জিজ্ঞেস করলে মেহের তাকে এগিয়ে গিয়ে একটা কথাও বলেনি। হঠাৎ উজান কৌতূহল সামলাতে না পেরে
নিচু গলায় জিজ্ঞেস করলো, কি এমন হয়েছিল মেহেরের লাইফে? উজানের প্রশ্নে মৌয়ের এবার ঘোর কাটলো। সে বুঝতে পারলো আবেগের বশে সে মেহেরের গোপন কষ্টের কথা মুখ ফসকে বলে ফেলেছে। সে উজানের দিকে এক পলক তাকিয়ে তড়িঘড়ি করে মাথা নাড়িয়ে বলল, না মানে কিছু না। উজান বুঝতে পারলো মৌ সে অন্ধকার দিনের কথা আর বিস্তারিত কথা বলতে চায় না, তাই সে আর জোরাজুরি করলো না। তবে সে আলতো করে মৌয়ের হাত ধরে তাকে ড্রেসিং টেবিলের সামনে এনে দাঁড় করালো। টেবিল থেকে হেয়ার ড্রায়ারটা হাতে নিয়ে সে পরম যত্নে মৌয়ের ভেজা চুলগুলো শুকিয়ে দিতে লাগলো। মৃদু বাতাসে মৌয়ের অবাধ্য চুলগুলো বারবার উড়ে এসে উজানের মুখে আছড়ে পড়ছিল। অথচ আশ্চর্য বিষয়, উজানের এখন আর বিন্দুমাত্র বিরক্তি লাগছিল না, বরং তার হৃদয়ের গভীর কোণে কেমন যেন এক অদ্ভুত অচেনা অনুভূতির সৃষ্টি হতে লাগলো। এই অনুভূতিটা তার জীবনের অন্য বসন্তের মধ্যে সম্পূর্ণ ভিন্ন, একদম নতুন। চুল শুকানো শেষ হলে উজান চিরুনি দিয়ে অত্যন্ত যত্ন সহকারে মৌয়ের মাথায় একটি সুন্দর খোঁপা করে দিল এবং আয়নায় মৌয়ের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে অবচেতনভাবে মনে মনে একটু মুচকি হাসল। বরের হাতে সেই কোমল স্পর্শ আর আয়নায় তার মুচকি হাসি দেখে মৌয়ের বুকটা ধক করে উঠল। সে ভীষণ লজ্জা পেয়ে নিজের লাল হয়ে যাওয়া মুখটা লুকিয়ে দ্রুত পা ফেলে কক্ষ ত্যাগ করে নিচে চলে গেল। আর উজান মৌয়ের লজ্জামাখা হাসি দেখে শব্দ করে হাসল। সিঁড়ি বেয়ে নিজের অফ হোয়াইট শার্টের হাতা দুটো কনুই অবধি ফোল্ড করতে করতে নিচে নেমে আসছে উজান। ড্রয়িং রুমের সোফায় বসা মৌ তার দিকে তাকিয়ে নিজের এক হাত দিয়ে মুখ চেপে মিটিমিটি হাসছে। ডাইনিং টেবিলে তখন শাশুড়ি মৌসুমী চৌধুরী পরম আদরে মৌ আর মেহেরকে নিজ হাতে খাবার তুলে খাইয়ে দিচ্ছেন। আজ যেহেতু চাঁদ রাত আর মাত্র কয়েক ঘন্টা পরেই খুশির ঈদ, তাই মেহের আজ বিকেলে নিজের ফুপির বাসায় চলে যেতে চেয়েছিল, কিন্তু এই চৌধুরী বাড়ির কেউ তাকে একাকী সেই বাসায় ফিরতে যেতে দেয়নি। বাড়ির কর্তা আরিফুল চৌধুরী মনে মনে সিদ্ধান্ত নিয়েই রেখেছেন মেহেরকে আর ওর ফুপুর বাসায় রেখে কষ্ট দিয়ে পড়াশোনা করাবেন না। এখন থেকে ওই বাড়িতেই থাকবে সবার সাথে। যেহেতু আরিফুল চৌধুরীর দুই ভাইয়ের কোনো কন্যা সন্তান নেই, তাই ঘরের বৌমা তুবা মৌ আর মেহেরের প্রতি তার এক অন্যরকম পিতৃত্বের টান অনুভব করেন। বাড়ির বড় বউ তুবা এক পাশে বসে আগামীকাল ঈদের সকল জিনিসপত্র গুছিয়ে রাখছে। ঠিক তখনই সিঁড়ির দিকে তাকিয়ে মৌ চট করে শাশুড়ি মৌসুমী চৌধুরীর হাতে একটা আলতো খোঁচা দিল উজানকে কিছু বলার জন্য। মৌসুমী চৌধুরী মৌয়ের মনের ভাব বুঝতে পেরে মুচকি হেসে উজানকে উদ্দেশ্য করে ডেকে বললেন, উজান বাবা, সকাল সকাল রেডি হয়ে কোথায় যাচ্ছিস? উজান ঘাড় বাঁকিয়ে ডাইনিং টেবিলের দিকে তাকালো। মৌকে ওভাবে চোরের মতো মুখ টিপে হাসতে দেখে তার মগজে প্রচণ্ড রাগ চড়ে গেল, কিন্তু মায়ের সামনে সে নিজের রাগ প্রকাশ না করে শান্ত গলায় বলল, একটু ভার্সিটি যাচ্ছি আম্মু। কোনো দরকার ছিল? দরকার থাকবে না কেন? আজ বাদে কাল ঈদ, ঘরের মেয়েদের ঈদের শপিং করিয়ে দিতে হবে না? তুই গিয়ে ওদের সাথে করে শপিং মল থেকে ঘুরিয়ে নিয়ে আয়। উজান নিজের বিরক্তি চেপে বলল, সেটা আমাকে বলছো কেন আম্মু? তুমি, তুবা ভাবি আছে, তোমরা সবাই মিলে গিয়ে শপিং করে এসো, আমার অনেক কাজ। মৌসুমী চৌধুরী এবার একটু কড়া গলায় বললেন, আমরা গিয়ে করে আসবো মানে কি? চুপচাপ ঘন্টাখানেকের মধ্যে ভার্সিটির কাজ শেষ করে বাসায় চলে আসবি। তারপর তোরা সবাই মিলে একসাথে শপিংয়ে বের হবি। ব্যাস, এটাই আমার শেষ কথা। সিরিয়াসলি আম্মু? উজান এবার মায়ের ওপর কিছুটা ক্ষোভ উগরে দিয়ে বলল, একটা আস্ত আপদকে এমনিতেই তোমরা জোর করে আমার ঘাড়ে তুলে দিয়েছ, এখন আবারও নতুন করে উটকো ঝামেলার জন্য ফোর্স করছো? আমি আগেই পরিষ্কার বলে দিচ্ছি, এইসব শপিং টপিংয়ের ফালতু ঝামেলায় আমি একদম নেই। আর আজ রাতে বাসায় ফিরতে আমার বেশ দেরি হবে। ফ্রেন্ড সার্কেলের সাথে আমরা ঈদের আগের রাতে একটা বিশেষ গেট টুগেদার পার্টি আছে। মৌসুমী চৌধুরী অবাক হয়ে বললেন, ঘরে নতুন বিয়ে করা বউ রেখে তুই মাঝরাত পর্যন্ত বাইরে বন্ধুদের সাথে পার্টি করবি? আম্মু প্লিজ স্টপ। আমি তোমাদের আর কতবার বলবো যে না আমি এই জোরপূর্বক বিয়েটাকে মানি, আর না এই ইডিয়েট মেয়েটাকে নিজের বউ বলে স্বীকার করি। এই বলে উজান আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে গটগট করে সদর দরজার দিকে এগিয়ে যেতে লাগলো। তার যাওয়ার পথের দিকে তাকিয়ে মৌ ডাইনিং চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে পেছন থেকে গলা ফাটিয়ে চিৎকার দিয়ে উঠল, ক্রাশ পর
শপিংয়ে না যান ভালো কথা, কিন্তু বিকেলে আসার সময় আমার জন্য মেহেদি নিয়ে আসবেন। আমি কিন্তু বিয়ের দিন হাতে মেহেদি ছোঁয়াতে পারিনি, তবে আজ রাতে অবশ্যই দেব। আপনি যদি নিজ হাতে মেহেদি এনে না দেন তাহলে আমি কিন্তু এই ঈদে হাত খালি রাখবো, কিচ্ছু দেব না। উজান দরজার কাছে গিয়ে এক পলকের জন্য ময়ূর দিকে ফিরে তাকালো না, শুধু যাওয়ার আগে তার ছেলের সুরে বলল, যা ইচ্ছে করো, আই ডোন্ট কেয়ার। সত্যি সত্যি বলছি, এনে না দিলে আমি কিন্তু হাতে মেহেদি ছোঁয়াবো না। মৌ পেছন থেকে পা দাপালো, কিন্তু উজান ততক্ষণে ধূপধাপ পা ফেলে দেউড়ি পার হয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। উজানের এমন বেখেয়ালি দেখে মৌ এবার শাশুড়ির সামনে গিয়ে রসগোল্লার মতো গাল ফুলিয়ে বসে পড়ল। অভিমানী সুরে বলল, শাশুড়ি আম্মা, আমি আগে আপনাদের ডিক্লেয়ার করে রাখছি, আপনার ওই খিটখিটে ছেলে যদি আজ বিকেলে আমার জন্য মেহেদি কিনে না আনে, তবে আমি কাল ঈদের দিনেও কোনো নতুন জামাকাপড় পরব না। মৌ ও আর সেখানে দাঁড়ালো না, রাগ করে এক দৌড়ে দোতলার দিকে চলে গেল। মৌসুমী চৌধুরী একটা দীর্ঘশ্বাস ফেলে হতাশ চোখে মেহেরের দিকে তাকালেন। ছেলেটা কেন যে এমন অবুঝের মতো ব্যবহার করছে। মেহেরও চিন্তিত মুখে দৌড়ে মৌয়ের পিছু নিল। দেখতে দেখতে দুপুর গড়িয়ে বিকেল হলো, আর বিকেল গড়িয়ে ঘুটঘুটে রাত নামলো, তবুও উজান বাসায় ফিরল না। এদিকে মৌ নিজের রুমে দরজা ভেতর থেকে লক করে চরম মুড অফ করে বিছানায় বসে রইল। শাশুড়ি মৌসুমী চৌধুরী দরজার বাইরে দাঁড়িয়ে কত অনুনয় বিনয় করলেন, কিন্তু মৌ জেদের বসে দরজা তো খুলেইনি, উল্টো এক ফোঁটা পানিও মুখে তোলেনি। মৌ আর সারাদিনে নিজের রাগ আর অভিমান চেপে রাখতে না পেরে শাশুড়ির ফোন থেকে উজানকে কম করে হলেও 50 বারের ওপর কল করেছিল। উজান প্রথমবার রিসিভ করে মৌয়ের গলায় আওয়াজ পেয়েই কেটে দিয়েছিল, আর তারপর থেকে ফোনটা পকেটে পুরে রেখেছিল, একবারের জন্যও রিসিভ করেনি। মৌ মেঝেতেই উপর হয়ে কাঁদতে কাঁদতে একসময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল। রাত যখন প্রায় 2টো, তখন উজান অত্যন্ত ক্লান্ত শরীর নিয়ে ধীর পায়ে বাসায় ফিরল, কিন্তু সে ড্রয়িং রুমে প্রবেশ করতেই সোফা থেকে বাজখাই মেজাজে উঠে দাঁড়িয়ে সিংহের মতো গর্জে উঠলেন আরিফুল চৌধুরী। বাবার এমন রুদ্র রূপ দেখে উজানের পায়ের নখ থেকে মাথার চুল অবধি কেঁপে উঠল। আরিফুল চৌধুরী দাঁতে দাঁত চেপে বললেন, বেয়াদব ছেলে, আমি কি তোকে এই শিক্ষা দিয়েছি? যেখানে আজ পর্যন্ত এই বাড়ির কোনো মেয়ে বা বউকে সামান্য কথার আঘাত পর্যন্ত দেওয়া হয়নি, সেখানে তুই আমাদের ঘরের নতুন বৌমাকে সারাদিন এভাবে কাঁদিয়েছিস। নিজেকে কি মনে করিস তুই? হ্যাঁ, একজন সামান্য ভুল নারী তোর জীবন থেকে চলে গিয়েছে বলে তুই প্রতিশোধ নেওয়ার জন্য এভাবে আরেকটা নিষ্পাপ মেয়ের জীবন বিষিয়ে তুলবি? মেয়েটার বাবার হাত ধরে আমি নিজে কথা দিয়ে এসেছিলাম যে ওকে আমি নিজের মেয়ের মতো রাজমোহনী করে রাখবো, কখনো কোনো কষ্ট পেতে দেব না। অথচ তুই আমার সেই আদরের বৌমার চোখে আজ ঈদের আগের রাতে অশ্রু ঝরালি। ড্যাড, একদম চুপ কর তুই। একটা সামান্য মেহেদি এনে দিলে তোর কি এমন মহাভারত অশুদ্ধ হতো? হ্যাঁ, সারাদিন মেয়েটার ওই ফ্যাকাশে আর ক্রন্দনরত মুখের দিকে আমি তাকাতে পারিনি। সারাদিন কারো সাথে একটা কথাও বলেনি, এমনকি রাতে এক লোকমা ভাতও পেটে দেয়নি। বাবা মুখ থেকে মৌয়ের সারাদিন না খেয়ে থাকার কথা শোনা মাত্রই উজানের বুকের ভেতরটা কেমন করে যেন তোলপাড় হয়ে উঠল। নিজের অজান্তেই তার নিজের প্রতি এক তীব্র রাগ ও অপরাধবোধ জন্ম নিল। সে মনে মনে যতই মেয়েটাকে নিজের স্ত্রী হিসেবে অস্বীকার করুক না কেন, কিন্তু দিন শেষে সমাজের আইন আর ধর্মের বাঁধনে এই মেয়েটি তার বিবাহিতা স্ত্রী। উজান আর এক সেকেন্ডও সেখানে দাঁড়িয়ে কথা না বাড়িয়ে দ্রুত পা ফেলে আবারও বসা থেকে বের হয়ে রাতের অন্ধকারের মাঝে গাড়ি স্টার্ট দিয়ে বেরিয়ে গেল। আরিফুল চৌধুরী রাগান্বিত চোখে ছেলের যাওয়ার পথের দিকে তাকিয়ে রইলেন। প্রায় ঘণ্টাখানেক পর উজান যখন ফিরে এলো, তখন তার এক হাতে গুনে গুনে 10টা ব্র্যান্ডের মেহেদি আর অন্য হাতে ঈদ উপলক্ষে একটি চমৎকার শাড়ি। মেয়েদের শাড়ি বা ড্রেসের ব্যাপারে উজানের বিন্দুমাত্র ধারণা নেই, তাই মলে গিয়ে নিজের চোখে যে শাড়িটা সবচেয়ে উজ্জ্বল আর সুন্দর লেগেছে সেটাই সে মৌয়ের জন্য নিয়ে এসেছে। ধীর পায়ে মৌয়ের রুমে লকটা নিজের চাবির ডুপ্লিকেট সেট দিয়ে খুলে ভেতরে ঢুকলো উজান। রুমে ঢুকে জিরো ওয়েটার আবছা নীল আলোয় সে দেখতে পেল মৌ অবধ বাচ্চাদের মতো দুটো ঠোঁট উল্টো, কমফোর্টার ছাড়া রুমের শক্ত ঠান্ডা মেঝেতে গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে। কান্না করার কারণে তার চোখের পাতা আর মুখটা বেশ ফুলে গিয়েছে।
ময়ূর সেই ফোলা ফ্যাকাশে মুখটা দেখে মাত্রই উজানের বুকের ভেতরটা এক অদ্ভুত মোচড় দিয়ে উঠল। তার নিজের ওপরেই নিজের ঘৃণা হতে লাগলো। সে অন্য একজনের ওপর থাকা পুরনো ক্ষোভ ও ঘৃণা উগরে দিতে গিয়ে একটা ছোট্ট অবুঝ মেয়ের প্রতি কতটা কঠোর আর নিষ্ঠুর হয়ে যাচ্ছে। একজনের করা ভুলের শাস্তি সে অন্যায়ভাবে আরেকজনকে নিষ্পাপ মেয়ের ওপর চাপিয়ে দিচ্ছে। উজান শাড়ির প্যাকেটটা নির্দিষ্ট স্থানে রেখে অত্যন্ত আলতো পায়ে মৌয়ের সামনে গিয়ে বসল। সে পরম মমতায় 2 হাত দিয়ে মৌকে পাঁজাকোলা করে তুলে নিল। মৌ ঘুমের ঘরে উজানের চেনা গায়ের পারফিউমের সুবাস পেয়ে তার বুকে নিজের মুখটা আরেকটু গুজে নিল। উজান তাকে সাবধানে এনে নরম বিছানার মাঝখানে শুইয়ে দিয়ে গায়ে কম্ফোর্টারটা জড়িয়ে দিল। এই গভীর ঘুমে নিমগ্ন মৌকে আর জাগাতে ইচ্ছে করল না উজানের। কিন্তু তার হঠাৎ মনে হলো কাল সকাল হলেই ঈদের দিন। এই আনন্দের দিনে সব মেয়ের হাত মেহেদির রঙে রঙিন থাকবে, অথচ তার নিজের জিদ্দি ব্যবহারের জন্য মৌয়ের এই ছোট হাত দুটো খালি পড়ে থাকবে। এটা ভেবে উজানের নিজের ভেতরেই কেমন যেন একটা খটকা লাগলো। মেয়েটার মলিন মুখের দিকে তাকালে স্পষ্ট বোঝা যায় তার অবুঝ মনে কতটা গভীর অভিমান জমা হয়ে আছে। উজান বিছানার পাশে বসে কিছুক্ষণ গম্ভীর হয়ে ভাবল কিভাবে এই ঘুমন্ত মেয়েটার অভিমান ভাঙানো যায় এবং তার হাত দুটো রাঙিয়ে দেওয়া যায়। হঠাৎ করেই তার ঠোঁটের কোণে এক চিলতে মুচকি হাসি ফুটে উঠল। সে নিজের পকেট থেকে ফোনটা বের করে গুগলে কয়েকটা সুন্দর ও সহজ মেহেদির ডিজাইন দেখে নিল। তারপর একটি মেহেদি হাতে নিয়ে অত্যন্ত নিখুঁত ও সাবধানী মনোযোগ দিয়ে ময়ূর ফর্সা নরম হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে মেহেদি পড়াতে লাগলো। মেহেদির ঠান্ডা ছোঁয়ায় লাগতে ময়ূর ঘুমের ঘোরে বারবার নিজের হাতটা নড়েচড়ে সরিয়ে নিতে চাইল। তাতে অতিষ্ঠ হয়ে উজান ময়ূরের হাতটা আরেকটু শক্ত করে চেপে ধরে কপালে ভাঁজ ফেলে ফিসফিসিয়ে বকল, পুচকে মেয়ে একটা, ঘুমের ঘোরেও একটু শান্ত হয়ে থাকতে পারে না। বিকেলে মেহেদি কিনে দেইনি বলে কত অভিমান। আর এখন উজান চৌধুরী নিজের জীবনে প্রথমবার কোনো নারীর হাত নিজ দায়িত্বে এত যত্ন করে মেহেদি দিয়ে রাঙিয়ে দিচ্ছে। তবুও এই বেড়ালের বাচ্চা শান্তভাবে ঘুমানোর নাম নেই। ময়ূর ঘুমের ঘোরে আবারও 2-1 বার নড়েচড়ে উঠল। তবুও উজান তার নরম হাতটা শক্ত করে পেশিবহুল হাতের মুঠোয় আগলে রেখে শেষ রাত অবধি অত্যন্ত নিখুঁতভাবে মেহেদি দিয়ে পুরো হাত ভরিয়ে দিল। যদিও ডিজাইনটা প্রফেশনাল মেহেদির ডিজাইনদের মতো অতটা নিখুঁত হয়নি, কিন্তু একজন গম্ভীর প্রফেসরের প্রথম হাতের ছোঁয়ায় তৈরি সেই নকশাটি দেখতেও মোটেও খুব একটা মন্দ লাগছিল না। জানালার বাইরে তখন ভোরের আলো ফুটতে শুরু করছে, আর উজান ময়ূর মেহেদি রাঙা হাতটার দিকে তাকিয়ে এক অদ্ভুত তৃপ্তির হাসি হাসল। চলবে? নেক্সট পার্টের জন্য সবাই কমেন্ট করবেন প্লিজ।